এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। আপনি খামোখা আপনার ছেলের কাছে আমার নামে সত্য মিথ্যা লাগালেন আম্মু। আমি কি অন্যায় করেছিলাম বলুন? সামান্য বেনুনি তো গেঁথে দিয়েছিলাম, আর বলেছিলাম আপনাকে বেনুনিতে যুবতীকালের আশা ভোসলের মতো লাগছে। শ্বশুরাব্বু আপনাকে এই রূপে দেখলে ফিদা দাদা হয়ে যেতেন। এর জন্য আপনি আপনার ছেলেকে বলবেন আমাকে সামলে রাখতে, শাসন করতে। কার্টুনের বিষয়টা তুমি স্কিপ করে গেছো। ওকে, সাথে পড়াশোনা বাদ দিয়ে আমার পায়ে পায়ে লাগাটা। কার্টুন দেখলে কি এমন মহাভারত অশুদ্ধ হয় শুনি? আপনি বড় হয়ে গেছেন বলে কি কার্টুন দেখতে পারবেন না? আর পড়াশোনা তো আমি রোজই করি, শুধু আজই একটু খামখেয়ালি করেছি। তাই বলে আপনি আপনার ছেলের হাতে আমাকে মার খাওয়াবেন? লিলি মিথ্যা কান্নার নাটক করে বলল, জানেন আম্মু, আপনার ছেলে আমাকে যা নাই তাই বলেছে, ইচ্ছে মতো বকেছে, পানিশমেন্টও দিয়েছে। ববি প্রচণ্ড ক্ষেপে শব্দহীন রুমের দরজাটা একটু ফাঁক করে দেখল সাহেরা খাতুন এবং জিনিয়া আহমেদ বিছানার ওপরে বসে আছে। লিলি কোমরে 2 হাত গুজে কান্নার নাটক করছে। জিনিয়া আহমেদ মুখ চেপে হাসছে। সাহেরা খাতুন উদ্বিগ্ন দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে আছে। ববি রাগান্বিত ভাব নিয়ে রুমে প্রবেশ করার পূর্বে সাহেরা খাতুন উদ্বিগ্ন স্বরে লিলিকে বললেন, ববি তোমাকে পানিশমেন্ট দিয়েছে? লিলি মাথা নাড়িয়ে বলল, হাফ দিয়ে গেছে, আরও হাফ বাকি আছে। মামুর সাথে কথা বলে এসে হাফ পানিশমেন্ট দেবে। সাহেরা খাতুন ভীষণ রেগে বললেন, আমি তো ববিকে বারণ করেছিলাম বেশি শাসন না করতে, এরপরেও ববি তোমাকে মেরেছে? হ্যাঁ দিয়েছে তো, বলেছে ফিরে এসে আবার দিবে। এত মার আমি সহ্য করতে পারি বলুন আম্মু? প্লিজ আপনি আপনার ছেলেকে একটু বোঝান, মারের হাত থেকে আমাকে বাঁচান। ববি হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। চোয়াল শক্ত করে ববি লিলিকে ডেকে বলল, লিলি, তুমি এখানে কি করছো? লিলি শুকনো ঢোক গিলে ববির দিকে তাকালো। ববিকে দেখা মাত্রই সাহেরা খাতুন তেড়ে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে বললেন, তুই মেয়েটাকে মারলি কেন? বলেছিলাম না কম শাসন করতে? ববি কপাল কুঁচকে কিছু বলার পূর্বেই লিলি দৌড়ে এসে শুকনো ঢোক গিলে সাহেরা খাতুনের আঁচল ধরে ইনিয়ে বিনিয়ে বলল, আম্মু ওনাকে বলে দিন ম্যাথটা ভুল হলে যেন আমাকে হিট না করে, প্লিজ। ববি চোয়াল শক্ত করে লিলির দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি ম্যাথটা করনি, বা ম্যাথটায় কোনো ভুল হয়েছে, তাই তুমি আম্মুকে সুপারিশ করছো? লিলি কাটকাট গলায় আপন মনে বিড়বিড় করে বলল, ইটস, বজ্রাগিটা বুঝে গেছে। ছাতার মাথা টিউটোরিয়ালটাও দেখেও কোনো লাভ হলো না। ম্যাথটা করতে গিয়ে 1000 বার আটকাতে হলো। তাই তো আম্মুর কাছে সুপারিশ করতে এসেছিলাম। এখন তো মনে হচ্ছে এই সুপারিশও কাজে দেবে না। পানিশমেন্ট আজ আমার ভাগ্যে লেখাই ছিল। সাহেরা খাতুন অবুজ চাহনিতে ববির দিকে তাকিয়ে বললেন, সুপারিশ মানে? বুঝলাম না, কিসের সুপারিশ? সাহেরা খাতুনের পেছন থেকে লিলির হাতটা খপ করে ধরে ববি লিলিকে টেনে হেঁচড়ে নিজেদের রুমের দিকে নিয়ে যাচ্ছে। আর সাহেরা খাতুনকে উদ্দেশ্য করে বলছে, আম্মু, মামানিকে বলো ব্ল্যাক কফি নিয়ে মামুর অফিসে যেতে। মামু ব্ল্যাক কফি চাইছে। লিলি ববির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য উসকুস করছে আর বলছে, ছাড়ুন আমাকে ববি, মামুকে কফিটা বানিয়ে দিই। মামু আমার হাতের ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন। ববি রুমের দরজাটা আটকে রাগান্বিত চোখে লিলির দিকে তাকিয়ে বলল, বাহানা দিতে ভালোই শিখেছ না? আমার আম্মুকেও পোষ মানিয়ে নিচ্ছ। লিলি মাথা নিচু করে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি তো শুধু আম্মুর কথাই শুনবেন। আর আম্মুকে সুপারিশ করতে গেছিলাম, কিন্তু আপনি তো সব ধরে ফেললেন। এবার কি হবে? নিশ্চয়ই আমাকে হিট করবেন। ববি শক্ত স্বরে বলল, আম্মুর কাছে মিথ্যা বলছিলে কেন? আমি তোমাকে হিট করেছিলাম? লিলি গলা জড়ানো স্বরে বলল, ওই যে সিম্প্যাথি পাওয়ার জন্য এসেই তো আমাকে হিট করতেন। ববি আচমকা ফিক করে হেসে
লিলিকে 2 হাত দিয়ে জাপটে ধরে বলল, এত দুষ্ট হয়ে গেছো তুমি, ভাবা যায়? আই জাস্ট থিঙ্কিং তুমি আমার আম্মুকে আমার বিরুদ্ধে উস্কে দাও, আর আম্মু তোমার উস্কানিতে প্রশ্রয় দিয়ে আমার দিকে তেড়ে আসে। ইজ দিস পসিবল লিলি? আমি তো পুরাই শকড। লিলি কান্না ভুলে বাঁকা হেসে বলল, ইয়েস ববি, ইটস পসিবল। আমি অযথা আম্মুর পেছনে লাগি না। আম্মুর কঠোর মনটাকে নরম করার জন্যই সারাক্ষণ আম্মুকে বিরক্ত করি, এই আর কি দুষ্টুমি করি। আই হোপ সো ববি আম্মু খুব সহজে আমাকে মন থেকে মেনে নেবেন, নিজের মেয়ের মতন ভালোবেসে বুকে আঁকলে নেবেন। খুব শীঘ্রই সেই দিনটা আসবে ববি, খুব শীঘ্রই। ববি মৃদু হেসে বলল, আমি সবসময় চাইতাম লিলি তুমি এতটাই চঞ্চল হও, এতটাই মিশুক হও, ঠিক এতটাই দুষ্টু প্রবৃত্তির হও। মনোহর গতিতে হলেও তুমি আমার মন মতোই গড়ে উঠছ। নির্বোধ বোকা লিলিটা আর নেই। বাড়িতে তোমাকে এখন একা ছেড়ে যেতে আমার বিন্দু পরিমাণও উৎকণ্ঠা কাজ করবে না, ভয়ভীতিও কাজ করবে না। আই ফিল দ্যাট বাড়িতে তুমি সেফলি থাকবে, নিজের 16 আনা নিজেই বুঝে নিতে পারবে, সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, কষ্ট পেয়ে রুম বন্দি হয়ে কাঁদবে না, প্রকাশ করার ভঙ্গি পুরো বদলে যাবে। লিলি মৃদু হেসে ববিকে সশক্তি দিয়ে জাপটে ধরে প্রসঙ্গ পাল্টে মলিন স্বরে বলল, ববি কাল আপুদের বাড়িতে ইনভিটেশন আছে, আপনি জানেন? মামু বলেছেন, তুমি আগে থেকেই জানতে নাকি? মামুনি বলেছেন। আম্মু কিছু বলেনি? না, হয়তো ভুলে গিয়েছিলেন। লিলি আবারও প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, মামু হঠাৎ ডাকলেন কেন? 3টা কারণে ডেকেছেন। প্রথমত মাস্টার্স কমপ্লিট করার পর জব, আর দ্বিতীয়ত লিলি উত্তেজিত হয়ে ববিকে থামিয়ে বলল, সিরিয়াসলি ববি, মামু বলেছেন মাস্টার্স কমপ্লিট করতে? ইয়া, সাথে এটাও বলেছেন পরশু থেকে মামুর সাইটে যেতে। বাহ, খুব ভালো খবর তো। সবচেয়ে ভালো খবরটা শুনলে তো তুমি পুরো পাগলই হয়ে যাবে। লিলি কৌতূহলী দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বলল, কি খবর ববি? ববি লিলির নাক টেনে বলল, মামু শুধু আমার নয়, তোমার আনুষঙ্গিক খরচ প্লাস পড়াশোনার খরচও বহন করবে, আর আমাদের দুজনের স্বপ্নই পূরণ করবেন। লিলি মলিন হেসে বলল, মামু এত ভালো কেন ববি? উদারতা মামুর স্বভাবেই আছে, তাই হয়তো এত ভালো। ববি জানেন, আমার খুব ইচ্ছা হয় মামুর সাথে দণ্ড বসে একটু ভালো ভালো কথা বলতে, মামুর সাথে হেসে হেসে কথা বলতে, কিন্তু সেই স্কোপটা আজ অব্দি হয়ে উঠল না। ববি হালকা হেসে বলল, পাবে পাবে, খুব শীঘ্রই পাবে, ডোন্ট বি চিলি। ইউ নো হোয়াট ববি, অধীর আগ্রহ নিয়ে আমি ওই দিনটার অপেক্ষা করছি। ববি হঠাৎই রুক্ষ ভাব নিয়ে বলল, ম্যাথটা কমপ্লিট করেছো? লিলি ঝগড়ুটে ভাব নিয়ে প্রসঙ্গ পাল্টাতে বলল, আগে আপনি বলুন, আমার ওষুধ এনেছেন? ববি প্যান্টের পকেট থেকে ঔষধের পাতাটা বের করে লিলির মুখের সামনে ধরে বলল, এবার তোমার পালা। লিলি আচমকা ববিকে ঝাপটে ধরে হাল্লাদি স্বরে বলল, ববি শুনুন না, আপনি তো সকালে বলেছিলেন রাতে ছাদে বসে একসাথে ব্ল্যাক কফি খাবেন, চলুন না আমরা ছাদে যাই, ব্ল্যাক কফি খাই। একদম প্রসঙ্গ পাল্টানোর চেষ্টাও করবে না, খাতাটা দেখাও। ম্যাথটা সলভ করতে পারিনি ববি, ইউটিউব ঘেটেও না। ববি কপাল ঘষে অবিশ্বাস্য দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, বাপ রে বাপ, তুমি এত চালু হয়ে গেছো লিলি, এখন টিউটোরিয়াল ঘেটে আমাকেও বোকা বানাতে শিখে গেছো। লিলি ফিক করে হেসে বলল, আপনার বউ আপনার থেকে 2 কদম আগে না থাকলে চলবে কিভাবে? ববি নিষ্পলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, ব্ল্যাক কফি নিয়ে এসো, ছাদে যাব। লিলি চোখ দুটো প্রকাণ্ড করে খুশিতে উদ্বেলিত হয়ে বলল, সিরিয়াসলি ববি, ছাদে যাবেন? ববি ম্লান হেসে বলল, তার মানে আজ ম্যাথের জন্য আমাকে পানিশ করবেন না? ববি খানিক এগিয়ে এসে লিলির কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, কোনো চান্স নেই। ববিকে পাশ কাটিয়ে লিলি অতি উত্তেজিত হয়ে দৌড়ে কিচেন রুমে চলে গেল।
লিলির যাওয়ার পথে তাকিয়ে ববি মৃদু হাসল। আধা ঘন্টার মধ্যে লিলি হাতে কফির মগ নিয়ে ফিরে এলো। ববি বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিল। লিলি দ্রুত পায়ে হেঁটে ববির মুখোমুখি দাঁড়িয়ে কফির মগগুলিতে ইশারা করে ভ্রু উঁচিয়ে বলল, চলুন, রেডি। ববি শোয়া থেকে উঠে লিলির হাত থেকে একটা কফির মগ হাতে নিয়ে লিলিকে বাহু ধরে আবদ্ধ করে মলিন স্বরে বলল, চলো। রাত 9টা। ববি এবং লিলি ছাদের রেলিং ঘেঁষে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আজ আকাশটা ঠিক জ্যোৎস্নায় মাখামাখিও না, আবার ঘোর অমাবস্যাতেও ঢাকা না। রাতের দুটো বৈশিষ্ট্যের মাঝামাঝি পর্যায়ে আছে। ববি কফির মগে প্রথম চুমুকটা দিয়ে লিলির দিকে তাকালো। লাল পাড়ের শাড়ির আঁচলটা লিলির হালকা বাতাসে তাল মিলিয়ে উড়ছে। রাতের নির্মল স্নিগ্ধ বাতাসে লিলির খোপা থেকে আঁচড়ে পড়া চুলগুলো খানিক দুলছে। মিহি অন্ধকারে লিলির ধবধবে শুভ্র মুখটা স্পষ্ট অবলোকন করা যাচ্ছে। দৃষ্টিনন্দিত হয়ে ববি খুঁটিয়ে খুঁটিয়ে লিলিকে দেখছে। কফির মগে আলতো ঠোঁটে চুমুক দিয়ে লিলি ল্যাম্পপোস্টের আলোতে যানবাহনের কোলাহলপূর্ণ রাস্তায় এক ধ্যানে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন গভীর কোনো মহা চিন্তায় মগ্ন লিলি। গলা খাকারে দিয়ে ববি লিলির দৃষ্টি আকর্ষণ করে বলল, হুম, এই যে কিছু ভাবছেন মনে হচ্ছে। লিলি ধ্যান পাল্টে ভাবশূন্য হয়ে ববির দিকে তাকিয়ে বলল, খুব গভীর ভাবনায় আছি। টেল মি, কি ভাবছো? লিলি বেশ ব্যতিব্যস্ত হয়ে বলল, ববি, কাল কি হেমা আপুর শ্বশুরবাড়িতে যাওয়াটা ঠিক হবে? ববি ভ্রুকুচকে বলল, অনুচিতের কি আছে? অবশ্যই আছে। হেমা আপু কিন্তু আমাকে পছন্দ করেন না। ইভেন ওই বাড়ির কেউই আমাকে পছন্দ করেন না। বলা বাহুল্য, আয়রা আপু আমাকে দেখলেই তুখার রেগে যাবেন। না জানি কতটা রিয়াক্ট করবেন। তাই আমার মনে হচ্ছে না ওই বাড়িতে অন্তত আমার যাওয়াটা কোনো দিক থেকে উচিত হবে ববি। আমিও এটাই ভাবছি, তবে মামুর অর্ডার আমি নাকচ করতে পারবো না। সরি টু সে লিলি, অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই বাড়িতে আমাদের যেতে হবে। আই কান্ট ডু এনিথিং। লিলি ম্লান হেসে ববির দিকে তাকালো। ববি হালকা হেসে লিলিকে তার হাতের বন্ধনীতে আবদ্ধ করে মিষ্টি স্বরে বলল, ডোন্ট ওয়ারি লিলি, ওখানে কেউ তোমাকে কোনোভাবে অপমান করতে পারবে না। পুরোটা সময় আমি তোমার পাশেই থাকবো, তোমার সেফটি গার্ড হিসেবে। লিলি হঠাৎই মুখ চেপে হেসে বলল, দয়া দেখিয়ে কত কৃপাটানাই করেছেন। মামুর মতো ভাগ্নেও দয়ার সাগর। ব্যাস হয়ে গেল। ববি রেগে বোম হয়ে হাতে থাকা কফির মগটা ফ্লোরে ছুঁড়ে মেরে লিলির থুতনি চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, ইউ ইডিয়ট লেডি, সিরিয়াসলি? মুখ থেকে রক্ত বের করে এরপর আমি ক্ষান্ত হব। জাস্ট দেখো। লিলি ব্যথায় কুকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমি মরে যাবো তো ববি, প্লিজ ছাড়ুন। মরলে মরো, আই জাস্ট ডোন্ট কেয়ার। লিলি অশ্রুসিক্ত চোখে করুণ দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে আছে। যন্ত্রণায় এক প্রকার কাতরাচ্ছে সে। ক্রমশ লিলির চোখ মুখ লাল হয়ে আসছে, চোখ দুটো মিয়ে আসছে, সমস্ত শরীরটাও অসাড় হয়ে আসছে। ইতোমধ্যেই ববি লিলির থুতনিটা ছেড়ে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে গলা জড়ানো স্বরে বলল, নেক্সট টাইম ভুলেও যেন দয়া মায়ার কথা না শুনি। সহ্য করতে পারি না আমি, একদম না। কেন আমার যন্ত্রণাটা বুঝতে চাও না লিলি? হোয়াই? লিলি অশ্রুসিক্ত চোখে ববির দিকে, আমি ঠিকই আপনার যন্ত্রণাটা বুঝি ববি। হয়তো আপনি আমার যন্ত্রণাটা বুঝতে চান না বা বোঝার চেষ্টাও করেন না। ববি তেজি দৃষ্টি নিক্ষেপ করে উচ্চস্বরে বলল, কিসের যন্ত্রণা তোমার? হ্যাঁ, কিসের যন্ত্রণা? ববির থেকে দৃষ্টি ফিরিয়ে লিলি চোখের জল মুছে ম্লান স্বরে বলল, কিছু না, রুমে চলুন। ববি লিলির ডান হাতটা চেপে ধরে একরোখা ভাব নিয়ে বলল, একদম না। বলে যেতে হবে তোমার কিসের যন্ত্রণা। এর আগে তুমি ভুলেও এখান থেকেই প্রস্থান নিতে পারবে না।
লিলি কপাল কুঁচকে চোখে মুখে তিক্ততার ছাপ ফুটিয়ে বলল, উফ, ছাড়ুন হাতটা। আপনার রূপ বদলাতে সময় লাগে না, তাই না? এই ভালো তো এই খারাপ। তুমি বাধ্য করো, ওকে? তোমার জন্যই আমার মুহূর্তে মুহূর্তে রূপ বদলাতে হয়। লিলি রাগান্বিত হয়ে উঁচু আওয়াজে বলল, কোনো প্রশ্নের উত্তর পাবেন না আপনি, বুঝেছেন? হাতটা মুচড়ে ভেঙে ফেললেও না। ববি চোয়াল শক্ত করে বলল, বাহ, উঁচু আওয়াজে কথা বলাও শিখে গেছো? হ্যাঁ গেছি, সব শিখে গেছি আমি। আপনি আমাকে এসব শিখতে বাধ্য করেছেন। লিলির হাতটা ছেড়ে ববি রাগে গজগজ করে দ্রুত পায়ে ছাদ থেকে প্রস্থান নিল। লিলি গোমড়া মুখে ববির যাওয়ার পথে তাকিয়ে নিম্ন স্বরে বলল, আমি আপনার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই ববি। ওই 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড শুনতে চাই। যতদিন না আপনার মনের কথাগুলো আমাকে শেয়ার করবেন, খুলে বলবেন, ঠিক ততদিনই আপনার সব কিছু আমার দয়া মনে হবে। বারণ করা সত্ত্বেও আমি বারবার আপনাকে খেপাবো, বারবার আপনাকে রাগাবো। অমনি ছাদের ছোট্ট গেটটা হঠাৎ সশব্দে নড়ে উঠল। লিলি থতমত খেয়ে ভয়ার্ত চোখে গেটের দিকে তাকালো। অন্ধকারে নিমজ্জিত আশপাশটায় ভালো করে চোখ বুলিয়ে লিলি বুকে একদলা থুতু ছিটিয়ে শুকনো ঢোক গিলে বলল, গেটটা নড়ল কেন? আমার আশেপাশে ভূত নেই তো? শুকনো ঢোক গিলে লিলি কফির মগটা হাতে নিয়ে শাড়ির কুচি সামলে ধরে ভো দৌড়ে ছাদের গেট থেকে প্রস্থান নিল। দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে লিলি উকি মেরে চোখে প্রবল কৌতূহল নিয়ে ছাদে গেটের দিকে তাকিয়ে আছে। ভয়ে তার হাত পা কাঁপছে, তবে কৌতূহল যেন কিছুতেই হ্রাস পাচ্ছে না, উল্টে ক্রমবর্ধমান হারে বাড়ছে। লিলির 2 কদম পেছনে দাঁড়িয়ে ববি নিঃশব্দে হাসছে। লিলির এমন শিশুসুলভ কার্যকলাপ দেখে ববি রীতিমতো মনে মনে হট্টহাসিতে ফেটে পড়ছে। হাসিটাকে কোনো রকমে সামলে ববি গম্ভীর ভাব নিয়ে লিলির ঠিক পেছনটায় 1 আঙুল ব্যবধানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, এই, তুমি এখানে কি করছো? লিলি পেছনে না তাকিয়েই চোখ দুটো প্রকাণ্ড করে জোরে চিৎকার দিয়ে মুখটাকে হাঁ করে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে শুধু তার বুকটা ধড়ফড় করে কাঁপছে। ববির আকস্মিক আওয়াজটা লিলি ঠিকভাবে নিতে পারেনি। ভয়ের ওপর ঊর্ধ্ব ভয় পেয়েছে। এই 2 ভয় মিলিয়ে অ্যাক্লোফোবিয়া হয়ে গেছে, যা মস্তিষ্ককে রিজার্ভ করে রেখেছে, মনস্তাত্ত্বিক সাড়া বা উদ্দীপনা থেকে বিরত রেখেছে। কফির মগটা এতক্ষণে ফ্লোরে ছিটকে পড়ে 2 টুকরো হয়ে গেছে। লিলির দম ফাটা চিৎকার প্লাস কাঁচ ভাঙার আওয়াজে দোতলার স্টাডি রুম থেকে খায়রুল আহমেদ প্যারেশান হয়ে দৌড়ে এলেন সিঁড়ির কাছটায়। ববি এতক্ষণে বেশ উদ্বিগ্ন হয়ে লিলির মুখোমুখি দাঁড়িয়ে লিলির গাড়ি চাপড় মারছে আর বলছে, কি হয়েছে লিলি? এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? লিলি পলকহীন দৃষ্টিতে চোখ দুটো প্রকাণ্ড অবস্থায় রেখে হুট করে সেন্সলেস হয়ে ববির বুকে লুটিয়ে পড়ল। ববি আতঙ্কগ্রস্ত হয়ে লিলির দিকে তাকিয়ে বেশ চেঁচিয়ে বলল, লিলি? খায়রুল আহমেদ হম্বিতম্বি হয়ে ববি এবং লিলিকে ওই অবস্থায় দেখে পেছন থেকে ববিকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন, কি হয়েছে ববি? তোমরা এভাবে চেঁচাচ্ছ কেন? ববি কাঁপা কাঁপা স্বরে খায়রুল আহমেদকে উদ্দেশ্য করে উঁচু আওয়াজে বলল, মামু, লিলি ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আছো, মেয়েটা সেন্সলেস হয়ে গেছে অথচ তুমি এখনও মেয়েটাকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছো? উপস্থিত বুদ্ধি কি মোটেও নেই? খায়রুল আহমেদ দম নিয়ে আবার বললেন, মেয়েটাকে রুমে নিয়ে এসো কুইকলি। ববি তাড়াহুড়ো করে লিলিকে 5 কোলে তুলে খায়রুল আহমেদের স্টাডি রুমটায় ঢুকে পড়ল। বড় সোফাটায় লিলিকে লম্বা করে শুয়ে ববি খায়রুল আহমেদের হাত থেকে পানির পটটা নিয়ে লিলির চোখে মুখে পানি ছিটকাতে লাগলো। বেশ কয়েকবার পানি ছিটানোর পর লিলি পিটপিট চোখ মেলে তাকালো। ববিকে মুখোমুখি দেখা মাত্রই লিলি খুব ক্ষিপ্ত হয়ে ববির শার্টের কলার চেপে ধরে বলল, আপনার জন্য আমি ভয় পেয়েছিলাম, বুঝেছেন? কি দরকার ছিল ওইভাবে পেছন থেকে ষাঁড়ের মতো চিৎকার করার? দেখছিলেন না আমি আগে থেকেই ভয় পাচ্ছিলাম? ছাদের দরজাটা আপনা আপনি নড়ছিল। ববি চোখ লাল করে হাড় চোখে লিলিকে ইশারা করে বলছে একটু সামনে তাকাতে। রুমে তৃতীয় কোনো ব্যক্তি আছে।
লিলি কিছুতেই ববির ইশারায় দৃষ্টিপাত করছে না, উল্টে ভীষণ রাগ দেখিয়ে ববির শার্টের কলার শক্ত করে চেপে ধরেছে। খায়রুল আহমেদ মাথা নিচু করে গলা খাকারি দিয়ে বললেন, আমি আসছি, তোমরা কথা বলো। লিলি হকচকিয়ে উঠে ববির শার্টের কলারটা ছেড়ে কপাল কুঁচকে এক চোখে খায়রুল আহমেদের দিকে তাকালো। জিভ কেটে সে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে মাথা নিচু করে বসলো। খায়রুল আহমেদ পিছু ফিরে রুম থেকে প্রস্থান নিতেই লিলি পেছন থেকে খায়রুল আহমেদকে ডেকে নিচু স্বরে বলল, সরি মামু, আমি একদম আপনাকে খেয়াল করিনি। দয়া করে আমার দৃষ্টতা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খায়রুল আহমেদ পিছু ফিরে একবার শান্ত চোখে লিলির দিকে তাকালেন। লিলির অবুজ মুখটার দিকে তাকিয়ে উনি ম্লান হেসে বললেন, ডিনারের সময় হয়ে গেছে, চলে এসো। দ্রুত পায়ে উনি রুম থেকে প্রস্থান নিলেন। লিলি এবং ববি দুইজনাই ওনার যাওয়ার পথে তাকিয়ে মৃদু হাসল। ববি হঠাৎই ভাবভঙ্গি পাল্টে লিলির দিকে তেড়ে এসে লিলির পাশে বসে চোয়াল শক্ত করে বলল, তোমার তো সাহস কম না? মামুর সামনে তুমি আমার শার্টের কলার চেপে ধরো। লিলি ঝগড়ুটে ভাব নিয়ে বলল, ধরবো না তো কী করবো শুনি? আপনি বোঝেন নাই আমি আগে থেকেই ভয় পাচ্ছিলাম? ভয়টা কেন পাচ্ছিলে শুনি? ভয় পাওয়ার তো কোনো কারণ দেখছিলাম না আমি। ছাদের দরজাটা আপনি নড়ছিল, ওখানে আমি একা ছিলাম। আপনি তো রাগ দেখিয়ে আমাকে রেখেই চলে গেলেন। একটাবার মনে পড়লো না লিলি ভয় পাবে কিনা? ববি লিলির মাথায় গাঁটটা মেরে বলল, তোমাকে আমি অযথাই গম্বাট বলি না, ওকে? রাতের হিমেল বাতাসে ছাদের দরজা হঠাৎ নড়তেই পারে, এতে ভয়ের কি আছে? লিলি ফ্যাল ফ্যাল চোখে ববির দিকে তাকিয়ে বলল, ইস, তা তো ভেবে দেখেননি। ববি আচমকা লিলির থুতনি চেপে ধরে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, খাবে চলো, ডাইনিং টেবিলে হয়তো সবাই আমাদের জন্য ওয়েট করছে। লিলি রাগি চোখে ববির দিকে তাকিয়ে বলল, চুমু খাবেন ভালো কথা, সোজাসুজি খান, থুতনি চেপে ধরার কি আছে? ববি বাঁকা হেসে বলল। তুমি বুঝবে না। লিলি মুখটা বাঁকিয়ে ববির পাশ থেকে উঠে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে প্রস্থান নিল। লিলিকে অনুসরণ করে ববিও নিচতলায় নেমে ডাইনিং টেবিলে চলে এলো। খায়রুল আহমেদের পাশের চেয়ারটা টেনে ববি মাথা নিচু করে বসল। সাহেরা খাতুন বেশ উদ্বিগ্ন হয়ে ওনার পাশে দাঁড়িয়ে থাকা লিলিকে প্রশ্ন নিক্ষেপ করে বলল, এই মেয়ে, তুমি নাকি জ্ঞান হারিয়েছিলে? লিলি গম্ভীর ভাব নিয়ে বলল, আগে আমার নাম ধরে ডাকুন, এরপর বলছি। সাহেরা খাতুন লিলির থেকে মুখ ফিরিয়ে প্লেটের খাবারগুলো নেড়ে চেড়ে রুড়ো স্বরে বললেন, এত শর্ত মানতে পারবো না, বলার হলে বলো, না হয় থাক। লিলি গোমরা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ববি আর চোখে লিলির দিকে তাকাচ্ছে। লিলি যে সম্পূর্ণটা নাটক করছে ববি বেশ বুঝতে পারছে। খায়রুল আহমেদ গভীর মনোযোগ দিয়ে বিড়বিড় করে নিউজ পেপার পড়ছেন, কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই ওনার। জিনিয়া আহমেদ আহ্লাদি স্বরে লিলির দিকে তাকিয়ে বললেন, বলো না লিলি, কি হয়েছে? জ্ঞান হারালে কিভাবে? সাহেরা খাতুনের পাশ থেকে সরে এসে লিলি জিনিয়া আহমেদের পাশে দাঁড়িয়ে হালকা হেসে বলল, আপনাকে সব বলবো মামুনি। আপনি কি সুন্দর আমার নাম ধরে ডাকলেন। একটু সাইডে চলুন, আপনার কানে কানে সব বলছি। সাহেরা খাতুন চোখ তুলে লিলির দিকে তাকালেন। লিলি আর চোখে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে জিনিয়া আহমেদের কানে বিড়বিড় করে সমস্ত ঘটনাটা বলল। জিনিয়া আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বললেন, ববি, তুমি কি পাগল? মেয়েটাকে ওভাবে ভয় দেখালে কেন? ববি প্রসঙ্গ পাল্টে গলা খাকারি দিয়ে বলল, তোমরাও বসে পড়ো মামনি, খিদে পেয়েছে। জিনিয়া আহমেদ পাশ ফিরে লিলির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুমিও বসে পড়ো লিলি। লিলি মৃদু হেসে বলল, আপনি বসবেন না? বসবো তো, এই যে এক্ষুনি বসছি। সাহেরা খাতুনের পাশের চেয়ারটা টেনে লিলি বসে পড়ল। সাহেরা খাতুন রাগী দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে আবারও চোখ জোড়া নামিয়ে নিলেন। সাহেরা খাতুনের মুখভঙ্গি দেখে লিলি মুখ চেপে হাসছে। খায়রুল আহমেদ নিউজ পেপারটা টেবিলের একপাশে রেখে বেসিনে হাতটা ধুয়ে এসে খাবার মেখে ববিকে উদ্দেশ্য করে গলা ঝাঁকিয়ে বললেন, ববি শোনো,
কাল সকাল 10টার মধ্যেই পরিবারের সবাইকে নিয়ে তুমি হেমার শ্বশুরবাড়িতে চলে যাবে। মিষ্টি, রসমালাই, ফল, পান, সুপুরি যা যা লাগবে সব নিয়ে যাবে। আমি তোমার বিকাশে টাকা পাঠিয়ে দেবো একটু পরেই। ববি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। সাহেরা খাতুন প্রশ্নবিদ্ধ চোখে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বললেন, তুমি যাবে না ভাইয়া? যাব দুপুরের পর। পাশের এলাকায় একটা জরুরি মিটিং আছে, ওটা শেষ করেই যাব। ঠিক আছে। রাত 11টা। সাহেরা খাতুন উতলা হয়ে রুমে পায়চারি করছেন। কিছুক্ষণ পর পর বেডের ওপরে চোখ তুলে তাকাচ্ছেন। দুটো গহনার বক্স, লাল পাড়ের সাদা ও ঘিয়ে রঙের কম্বিনেশনে একটা সিল্কের শাড়ি, নীল রঙের পাথরের কাজ করা একটা বেনারসি শাড়ি পুরো বিছানাটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে ওনার প্রচণ্ড দ্বিধা কাজ করছে। নিঃসংকোচে উনি লিলিকে ডেকে শপিংগুলো লিলির হাতে তুলে দিতে পারছেন না। কিছুক্ষণ হাঁসফাঁস করে উনি বড় একটা দম নিয়ে রুম থেকে বের হয়ে ববির রুমের দরজায় টোকা দিলেন। ববি বেডের কার্নিশে হেলান দিয়ে বসে পা দুটো ডানে বায়ে দুলিয়ে খুব মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে। লিলি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। দরজায় টোকা পড়তেই ববি মনোযোগ ভেঙে দরজার দিকে তাকিয়ে বলল, কে? সাহেরা খাতুন গলা ঝাঁকিয়ে বললেন, তোর আম্মু, দরজাটা খোল। ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে রুমের দরজাটা খুলে দিতেই সাহেরা খাতুন হস্তির দৃষ্টিতে এইদিকে সেই দিকে তাকিয়ে ববিকে উদ্দেশ্য করে বললেন, তোর বউ কোথায়? ওয়াশরুমে? কেন আম্মু, কিছু দরকার আছে? তুই একটু আমার রুমে আয়। চলো। সাহেরা খাতুনকে অনুসরণ করে ববি একটু হেঁটেই সাহেরা খাতুনের রুমে প্রবেশ করলো। বেডের ওপর থেকে গহনার বাক্স, শাড়ি দুটো গুছিয়ে সাহেরা খাতুন ববির হাতে তুলে দিয়ে বললেন, তোর বউকে বলবি কাল হেমার শ্বশুর বাড়িতে এই গহনা এবং এখান থেকে যে কোনো একটা শাড়ি পরে যেতে। ববি অতি আশ্চর্যিত হয়ে বলল, সিরিয়াসলি আম্মু, তুমি লিলিকে দিচ্ছ এসব পড়তে? অবাক হওয়ার কি আছে ববি? বাড়ির ব্যবহৃত শাড়ি পরে তো আর ওই মেয়েটা হেমার শ্বশুর বাড়িতে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে দিতে হলো। সাহেরা খাতুন পরক্ষণে বিদ্রূপের হাসি দিয়ে বললেন, ববি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ববির থেকে মুখ ফিরিয়ে সাহেরা খাতুন পেছন থেকে ববিকে উদ্দেশ্য করে বললেন, রুমে যা, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। ওষুধ খেয়েছো? তোর বউ দিয়ে গেছে। আসছি তাহলে, গুড নাইট। সাহেরা খাতুন হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। ববির রুম থেকে প্রস্থান নিতেই সাহেরা খাতুন সশব্দে রুমের দরজাটা আটকে দিলেন। ববি পিছু ফিরে একবার সাহেরা খাতুনের রুমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি আম্মু, অজান্তেই তোমাকে খুব হার্ট করেছি। আই এম সো সরি। তবে কথা দিচ্ছি, আমি একদিন ঘুরে দাঁড়াবো, তোমার সমস্ত কষ্ট মুছে দেব। ছেলের বউকে ব্যবহৃত জিনিসপত্র দিতে তোমার খুব খারাপ লাগছিল আম্মু, আমি জানি। হাতে গহনার বক্স এবং শাড়ি নিয়ে ববি রুমের ভেতরে প্রবেশ করতেই লিলি ড্রেসিং টেবিলের সামনে থেকে চোখ ফিরিয়ে ববির দিকে তাকালো। বিস্ময় ভরা চোখে লিলি ববের হাতে থাকা শাড়ি এবং গহনাগুলোর দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কে দিল এসব? ববি রুমের দরজাটা আটকে শাড়ি এবং গহনাগুলো বেডের উপরে রেখে ম্লান স্বরে বলল, আম্মু দিয়েছে কাল আপুর শ্বশুর বাড়িতে পড়ে যাওয়ার জন্য। লিলি হাস্যোজ্জ্বল মুখে ববির দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি ববি, আম্মু আমাকে এসব দিয়েছেন পড়তে? ববি বিষণ্ণ মন নিয়ে ব্যালকনির দিকে যাচ্ছে আর বলছে, লিলি উত্তেজিত হয়ে বেডের ওপরে বসে শাড়ি এবং গহনাগুলো চোখ বুলিয়ে দেখছে। লাল পাড়ের শাড়িটা লিলির খুব পছন্দ হয়েছে। দুটো শাড়ি হাতে নিয়েই লিলি দৌড়ে ব্যালকনিতে গেল। মাথায় হাত দিয়ে বসে থাকা ববিকে উদ্দেশ্য করে লিলি খুব উত্তেজিত হয়ে বলল, ববি বলুন না, কোন শাড়িটা পরবো? কোন রংটাই আমাকে বেশি মানাবে? ববি সোফায় মাথা এলিয়ে চোখ জোড়া বুজে বলল, সব রঙই তোমাকে খুব মানাবে, যে কোনো একটা পরে নিও। না, আপনি যেটা চুজ করবেন আমি ঠিক ওটাই পরবো। প্লিজ বলুন না কোনটা পরবো।
বললাম তো যে কোনো একটা পরে নিও। লিলি একরোখা ভাব নিয়ে বলল, না, আপনি যেটা বলবেন আমি সেটাই পরবো। ববি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চোখ জোড়া খুলে রাগান্বিত দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, গেট আউট ফ্রম হিয়ার, আই সে গেট আউট। লিলি থতমত খেয়ে বেশ আতঙ্কগ্রস্ত চোখে ববির দিকে তাকালো। ববি এখনো তেজি দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে তাকিয়ে আছে। চোখে জল নিয়ে লিলির রুমে প্রবেশ করে শাড়ি দুটো মুচড়ে কাবার্ডে প্যাকিং করে গহনার বক্সগুলো আলমারির এক কোণায় রেখে বেডের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। চোখের জল ছেড়ে লিলি ডুকরে কাঁদছে। ববির হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠাটা লিলি মন থেকে একদম মানতে পারছে না। খুব কষ্ট হচ্ছে তার, খুব। ক্রন্দনরত অবস্থাতেই লিলি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। সেই ঘুমে ছেদ পড়ল লিলির বুকে ভারী কিছুর অস্তিত্ব পেয়ে। চোখ খুলে লিলি বুকের দিকটায় তাকাতে ববিকে চোখ খোলা অবস্থায় দেখতে পেল। চোখে মুখে রাগ ফুটিয়ে লিলি 2 হাত দিয়ে ববিকে ঠেলছে আর ছোট আওয়াজে বলছে, এই উঠুন, বিছানায় এত জায়গা থাকতে আপনি আমার উপর শুলেন কেন? ববি ইচ্ছে করেই কিছু বলছে না। নিশ্চুপ হয়ে লিলিকে আরও টাইট করে আঁকড়ে ধরেছে। লিলি দ্বিগুণ হাঁসফাঁস করছে আর তিক্ত স্বরে বলছে, ববি ছাড়ুন, শুনতে পাচ্ছেন না আমার কথা? ববি মুখ খুলে এবার ছোট স্বরে বলল, চুপচাপ ঘুমাও, বেশি কথা বলবে না। আমি এভাবে ঘুমাতে পারবো না, বুঝেছেন আপনি? দম বন্ধ হয়ে আসছে আমার, উঠুন। খুব রাগ দেখানো হচ্ছে না? খুব রাগে হয়ে গেছে ইদানিং। লিলি উচ্চস্বরে বলল, ছাড়বেন কিনা বলুন। ছাড়বো না, যা করার করে নাও। লিলি শরীরের সর্বশক্তি দিয়েও ববিকে তার বুকের ওপর থেকে সরাতে পারছে না। কিছু সময় পর ক্লান্ত হয়ে লিলি শরীরের সমস্ত শক্তি বিছানার উপরে ছেড়ে দিল। ববি পাকায় সে চোখ তুলে লিলির দিকে তাকালো। রাগে লিলির মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে আছে। আচমকা ববির চোখে ঘোর লেগে এলো। চোখজোড়া বুজে ববি লিলির ঠোঁটের দিকে এগিয়ে এসে তীব্রভাবে লিলির ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। লিলি চোখ দুটো প্রকাণ্ড করে ববির দিকে তাকিয়ে আছে। ববির উত্তেজনা দেখে লিলিও চোখজোড়া বুজে ববির ঠোঁট দুটো আঁকড়ে ধরল। অল্প সময় পর ববি লিলির ঠোঁটজোড়া ছেড়ে লিলির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। লিলিও মৃদু হেসে ববিকে হাসতে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পা বাড়ালো। পরের দিন সকাল 9টা। সকালের ব্রেকফাস্ট সেরে বাড়ির সবাই হেমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। জিনে আহমেদ লিলিকে তাড়া দিয়ে জলদি শাওয়ার নিতে বললেন। লিলিও ওনার কথা মতন শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। হেমা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আনুষঙ্গিক সব খরচপত্র কিনতে ববি অনেক আগেই বের হয়ে গেছে। 10টার মধ্যেই ববি সমস্ত সুইটস, ফল, পান, সুপারি কিনে তাদের প্রাইভেট কারের ব্যাক সিটে গুছিয়ে রেখে রুমে চলে এলো রেডি হতে। লিলি সদ্য শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তোয়ালেটা চুল থেকে ছাড়িয়ে লিলি আয়নার সামনে দাঁড়াতেই ববি দরজা ঠেলে রুমে ঢুকলো। ভেজা চুলে লিলিকে দেখা মাত্র ববি চরম ঘোরে ডুবে গেল। ধীর পায়ে হেঁটে ববি লিলির পেছনটায় দাঁড়ালো। লিলি একটু নিচু হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু একটা খুঁজছে। ববির দিকে একদমই ধ্যান নেই তার। রুমে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্বও লিলি এখনো টের পায়নি। ববি মুগ্ধিত দৃষ্টিতে আয়নায় লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। লিলির চুলের সেই মাতাল করা স্মেল ববিকে মন্ত্রমুগ্ধের মতন টানছে। ইতোমধ্যেই লিলি সোজা হয়ে দাঁড়ালো। আয়নায় ববির প্রতিবিম্বকে দেখা মাত্রই লিলি পিছু ফিরে ববির দিকে তাকালো। ববির ড্যাব ড্যাব চাহনি দেখে লিলি খানিক লজ্জারাঙা হয়ে মাথা নিচু করে বলল, কখন এলেন? মাত্র। সামনে থেকে সরুন। কেন? ব্যালকনিতে যাব। ববি আচমকা লিলির গায়ের সাথে একদম ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে পড়ে থাকা লিলির কয়েকটা ভেজা চুল ডান হাতের অনামিকা আঙুল দিয়ে কানের পেছনে গুজে ববি ঘোর লাগা স্বরে বলল, তুমি এমনিতেই
খুব সুশ্রী লিলি, আলাদা কোনো সাজের প্রয়োজন নেই। আমি চাইছি না আজ তুমি অতিরিক্ত সাজো, হালকা সাজেই তুমি শ্রেয়সী। লিলি চোখ তুলে ববির দিকে তাকিয়ে বলল, আমি কোথায় অতিরিক্ত সাজি? কাজল, লিপস্টিক এইসব তো সব মেয়েরা ইউজ করে। তুমি করবে না, শুধু কাজল পরবে, লিপস্টিক বাদে। ববি ম্লান হেসে বলল। অ্যাজ ইউর উইশ। ঝোঁকের বসে লিলির কোমরে হাত দিয়ে লিলিকে একদম তার শরীরে মিশিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় লিলি হতভম্ব হয়ে ববির দিকে তাকিয়ে আছে। ববি বাঁকা হেসে মুহূর্তের মধ্যে লিলির ঠোঁটজোড়া দখল করে নিল। লিলি ম্লান হেসে চোখজোড়া বুঝে নিল। অল্প সময় পর ববি লিলির ঠোঁটজোড়া ছেড়ে লিলির কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, লাল পাড়ের শাড়িটা পরবে, সিম্পলের মধ্যে অনেকটাই গর্জিয়াস শাড়িটা। পরতেও যেমন কমফোর্টেবল ফিল করবে, তেমনি খুব সহজে শাড়িটা সামলাতেও পারবে। লিলি মুখটা কালো করে বলল, কাল এমন করলেন কেন? হঠাৎ আমার সাথে ওভাবে রেগে গেলেন কেন? কি করেছিলাম আমি? ববি প্রসঙ্গ পাল্টে গম্ভীর স্বরে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 11টার মধ্যেই আমরা রওনা হব।